দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড় এবং জাম্বো নিয়ে একটি ম্যারাথন ক্লাসের আয়োজন করেছি। এখানে আমি চাঁদের পাহাড় বা জাম্বোর গল্প সম্পর্কে তোমাদের বলবো না, তোমাদের দুটো একটা করে প্রশ্ন র্যান্ডামসে আমি এখানে বলবো এবং তার উত্তরও তোমাদের সাথে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করি। এর আগের আমার ভিডিওটি 1 ঘন্টা 10 মিনিটের একটি ভিডিও আপলোড করেছি। সেখানে রয়েছে গল্প এবং কবিতা, মানে 10টা গল্প এবং 10টা কবিতার ম্যারাথন ক্লাস। এবং তোমাদের এসে যাদের যাদের কমনের প্রয়োজন রয়েছে তারা আমাকে মেসেজ করবে। আমি তোমাদের এসের কমনের দেখবে আমি একটা লিস্ট পাঠিয়ে দিয়েছি। অনেকেই আমাকে মেসেজ করেছিল, অনেককেই আমি সেই লিস্টটি পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এভাবে একটু রেসপন্স করবে, আমারও ভালো লাগবে। তো চলো তাহলে চাঁদের পাহাড় শুরু করি। আমরা এবার এক এক করে প্রশ্ন বলি। দেখো, গল্পটা তো বলার দরকার নেই, গল্প আমি এর আগে প্রচুর ভিডিও আপলোড করেছি, কাজে নতুন করে তো গল্প তোমাদের সাথে বলতে হবে না আশা করি। দু একটা প্রশ্ন শুধু আলোচনা করে নিই। চলো তাহলে শুরু করি। সে রাত্রে বড় অদ্ভুত ধরনের স্বপ্ন দেখলো সে। এখানে কোন রাত্রের কথা বলা হয়েছে বলতো? শঙ্কর একদিন বাড়িতে বসে প্রদীপের মৃদু আলোয় হাউটম্যান্টের যে মাউন্টেন অফ দি মুন চড়ার যে একটি গল্প পড়ছিল, সেখানে সে একটি ভূগোল বইও ছিল তার কাছে। এই রাত্রের কথা এখানে কিন্তু বলা হয়েছে। শঙ্কর কি স্বপ্ন দেখছিল সেই রাত্রে? শঙ্করের স্বপ্নটি একটু এলাবোরেট করো, মানে যদি বলে শঙ্করের স্বপ্ন সম্পর্কে একটু লেখো। শঙ্কর স্বপ্ন দেখেছিল সে এবং আরো এক অন্যজন ব্যক্তি। সেই ব্যক্তিটা কে সেটা শঙ্কর ঠাহর করতে পারেনি। সে এবং অন্য একজন ব্যক্তি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তারা চলছে। এটার একমাত্র কারণ হচ্ছে শঙ্কর মাউন্টেন অফ দি মুন বইটি সে পড়েছিল এবং বুনো হাতির দল সেখানে মরমর করে বাঁশের ঝাড়ে বাঁশ ভাঙছে এবং আরো বিভিন্ন ধরনের কাণ্ডকলাপ, সেটা সম্পূর্ণটাই আফ্রিকার জঙ্গলে। এই ধরনের স্বপ্ন সে দেখেছিল এবং এটি ভোরবেলা দেখেছিল। তখন তার বিশ্বাস ছিল ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। শঙ্করদের পাড়ায় যে মন্দিরটি ছিল, সেই মন্দিরটির একটু বর্ণনা দাও। এক্ষেত্রে কি লিখবে বলতো? শঙ্করদের পাড়ার যে মন্দিরটি ছিল, সেই মন্দিরটি প্রায় ভগ্নাবশেষ হয়ে পড়ে রয়েছে, মানে একদম প্রাচীন মন্দির, শুধুমাত্র সেখানে ভগ্ন অংশটুকুই রয়েছে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় সে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। এখন সেই ভূঁইয়া বংশের কেউ নেই, মানে মদন রায়ের বংশেরও কেউ বেঁচে নেই। অশ্বত্থ, বট গাছ ইত্যাদি বিভিন্ন যে বেদিটা হয় সেখানে কার্নিশে মানে জন্মেছে এবং সেই যে ঠাকুরের যে বেদিটা রয়েছে সেই বেদিটা এখনো পড়ে রয়েছে। প্রত্যেক শনি এবং মঙ্গলবার সেখানে পূজা হয় এবং গ্রামের মহিলারা এসে যথারীতি সেটিকে লেপে দিয়ে যায়। এটাই মূলত মন্দিরের বর্ণনা। সেখানে কেউ সচরাচর যায় না। পরের প্রশ্ন ধরে নাও, শঙ্কর সেই মন্দিরে গিয়ে কি প্রার্থনা করেছিল? দেখো, শঙ্কর মন্দিরে গিয়ে একটি ঢিল বেঁধে প্রার্থনা করেছিল যে সে যে স্বপ্ন দেখেছিল সেই রাত্রে সেই স্বপ্ন যেন তার সফল হয়, মানে তার বাবার মতো তাকে যেন পাটকলে চাকরি করতে না হয়, সে যেন বাইরের জগৎকে দেখতে পারে, এমন তার কাজ যেন তার জীবনে বা তার কপালে জুটে যায়। এই মানে চাওয়া সে চেয়েছিল ঈশ্বরের কাছে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে করো বলা হলো শঙ্কর কে, তাহলে কি লিখবে? শঙ্কর অজ পাড়াগাঁয়ের ছেলে। চাঁদের পাহাড় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শঙ্কর সবে এফএ পাশ করে বাড়িতে এসে বসেছে। বাবার শরীর খুব একটা ভালো ছিল না। এছাড়াও শঙ্কর খেলাধুলায় বেশ পারদর্শী ছিল, ভালো বক্সিং করতে পারতো, সাঁতার দিতে পারতো, হাই জাম্প দিতে পারতো। এছাড়াও ভূগোলের বই সম্বন্ধে তার অনেক ভালো জ্ঞান ছিল। তারাদের দিক, নক্ষত্র ইত্যাদি সে খুব ভালো জ্ঞান তার ছিল। এটাই হলো শঙ্করের পরিচয়। সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল অ্যাডভেঞ্চারের নেশায়। এখানে সে কে? দেখো, এখানে সে বলতে শঙ্করের মাদ্রাজি বন্ধু তিরুমাল আপ্পার কথা বলা হয়েছে। এই তিরুমাল আপ্পা অ্যাডভেঞ্চারের নেশায় বাড়ি থেকে পালিয়ে এসেছিল। আফ্রিকার বিখ্যাত গাছটির নাম কি? আফ্রিকার বিখ্যাত গাছ যদি হয়ে থাকে সেটি হলো
বাওবাব গাছ। শঙ্কর এই গাছটি সম্বন্ধে অনেক পড়েছিল এবং আফ্রিকায় যাওয়ার পর সে এই গাছটি অনেক জায়গায় দেখেছিল। গাছটি অনেকটা রাক্ষসীর মতো দেখতে, মানে প্রকাণ্ড বড় হয় তো, আর দূর থেকে অনেকটা রাক্ষসীর মতো দেখতে হয়। পরবর্তী প্রশ্ন, সেই বাওবাব গাছটির বিশেষত্ব কি? মানে বাওবাব গাছটির ক্যারেক্টারিস্টিক বা তার একটি যে কোনো বিশেষত্ব লেখো। তখন তুমি কি লিখবে? বাওবাব গাছটির প্রধান বিশেষত্ব হলো বাওবাব গাছের যে গুড়িটি, সেই গুড়িটি বেশ মোটাসোটা হয়। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো কি বলতো, সেই গাছটি প্রায় 16 লিটার জল ধারণ করতে পারে তার শরীরে। এমন হয় অনেক সময় তৃষ্ণার্ত পথিকরা, মনে করো কোথাও জল পাচ্ছে না, সেই গাছের কাছে এসে বসলো, ছুরি দিয়ে গাছের ছালের মধ্যে যদি এইভাবে ছুরি দিয়ে গুঁতো মারে, তাহলে সেখান থেকে জল বেরিয়ে আসে এবং সেই জল পথিকেরা পান করে তাদের তৃষ্ণা মেটাতে পারে। এটাই হলো বাওবাব গাছের বিশেষত্ব। এতক্ষণে সে বুঝতে পারলো স্টেশনের চারিধারে কাঁটাতারের বেড়া কেন। স্টেশনের চারধারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল কেন, এটি বুঝিয়ে দাও। দেখো, শঙ্কর একদিন স্টেশন ঘরে বসে ডায়েরি লিখছিল। এমন সময় তার ঘরের যে দরজাটা, সেই দরজার আগলটা দেওয়া ছিল না, এবং সেই সময় সে দেখতে পায় বাইরে একটি প্রকাণ্ড বড় সিংহ এসে তার দরজায় নাক দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কিছু যেন গন্ধ নেওয়ার চেষ্টা করছে। সিংহটি ভেবেছিল দরজাটা ভেতর থেকে ছিটকানি দেওয়া রয়েছে, কিন্তু শঙ্কর জানে যে দরজাটা ছিটকানি দেওয়া ছিল না। তারপরে শঙ্কর অনেক বুদ্ধির দ্বারা সেই সিংহের হাত থেকে প্রাণপণে বেঁচেছিল এবং তারপরেই শঙ্কর বুঝতে পারে যে এই স্টেশনের চারধারে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে কেন। যদি বলা হয় স্টেশনের চারপাশের বর্ণনা দাও, মানে স্টেশনটির একটি প্রাকৃতিক বর্ণনা দাও, স্টেশনটির চারদিকে কি কি ছিল না ছিল সেগুলি লিখো, তখন কি লিখবে? স্টেশনটি একটি জনহীন প্রান্তর এলাকায় অবস্থিত। সেখানে কোনো লোকের জনবসতি ছিল না। রাত্রে ঘন অন্ধকার নেমে আসতো সেই স্টেশনে এবং দূরে একটি ইউকা গাছ ছিল। স্টেশনের এতটাই নির্জনতা থাকতো, মাঝে মাঝে দূরে দুই একটি শিয়াল ডেকে উঠতো এবং দূরে মাঝে মাঝে সিংহের গর্জনও শোনা যেত। এটি হলো স্টেশনের চারপাশের বিবরণ। ট্রান্সফারের দরখাস্ত করো, এই যে কথাটি বলেছিল শঙ্করকে, তো সেখানে দরখাস্ত এই শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তর দেখো, দরখাস্ত শব্দটি হলো ফার্সি শব্দ। এটি ফার্সি ভাষা থেকে বাংলায় এসেছে। শঙ্করকে কেন ট্রান্সফারের দরখাস্ত করতে বলা হয়েছিল? এখানে ট্রেনের যে গার্ড, সেই গার্ড শঙ্করকে ট্রান্সফারের দরখাস্ত করতে বলেছিলেন, কারণ সেই এলাকাটিতে ছিল সিংহের উপদ্রব, বিশেষ করে ব্ল্যাক মাম্বা সাপের উপদ্রব। এই ব্ল্যাক মাম্বার হাত থেকে কেউ রেহাই পায়নি এর আগে এরকম 2-3টি স্টেশন মাস্টার সেখানে যোগদান করেছিল, কিন্তু তারা এই ব্ল্যাক মাম্বার ছোবলে মারা গিয়েছিল। তাই ট্রেনের গার্ড শঙ্করকে ভালোবেসে সেই স্টেশন থেকে ট্রান্সফারের দরখাস্ত করার কথা বলেছিল। জিম কার্টার কে? উত্তর হবে, জিম কার্টার হলো একজন বিদেশি পর্যটক যে আফ্রিকায় হীরার খোঁজ করতে এসেছিল। বহু পরিশ্রম করার পরেও জিম কার্টার হীরার খনির সন্ধান পায়নি এবং বহু সন্ধান চালানোর পরে আলভারেজের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং পরবর্তীতে আলভারেজ ও জিম কার্টার একসঙ্গে হীরার খনির সন্ধানে বেরিয়ে পড়েছিল। জিম কার্টার কিভাবে মারা গিয়েছিল নিজের ভাষায় গুছিয়ে লেখো। এই প্রশ্নটা আসলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। দেখো, একদিন তাল গাছ অস্বাভাবিকভাবে নড়ছিল, মানে কোথাও ঝড় ঝঞ্ঝা বাতাস ইত্যাদি নেই, কিন্তু একটি তাল গাছ হঠাৎ করে নড়ছিল মাঝ আকাশে, মানে তাল গাছ যেহেতু অনেক দূর মাথা উঁচু করে থাকে, তো সেক্ষেত্রে জিম কার্টার এবং আলভারেজের সন্দেহ হয়। জিম কার্টার অনুসন্ধানের জন্য সেই তাল গাছের গোড়ার দিকে গিয়েছিল এবং কিছুক্ষণ বাদে একটা আর্তনাদ শোনা যায় জিম কার্টারের এবং
আলভারেজ সেখানে গিয়ে দেখতে পায় জিম কার্টারের ছিন্ন ভিন্ন দেহ, মানে বুক চিরে দেওয়া অবস্থায় জিম কার্টার সেই জায়গায় পড়ে রয়েছে। আসলে এটি করেছিল বুনিপ, বা বলতে পারো আফ্রিকার উপদেবতা। সে জিম কার্টারের মৃত্যুর জন্য দায়ী ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল। গ্রামে কাদের খাতির হয়েছিল? দেখো, গ্রামে যখন তারা কাফির সর্দারদের গ্রামে গিয়েছিল, সেই গ্রামে জিম কার্টার এবং আলভারেজের খাতির হয়েছিল। গ্রামে তাদের খাতির হওয়ার কারণ কি ছিল বলতো? কারণ গ্রামে মোড়লের মেয়ে একদিন একটি বীজ খেয়ে, মানে বুনো ফলের বীজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সবাই ভেবেছিল তাকে দানও চেপেছে তার ঘাড়ে, কিন্তু আদতে তার ঘাড়ে কোনো দানও চাপেনি বা দানও বাসা বাঁধেনি। আসলে মেয়েটি সেই বনের বুনো ফলের বীজ বেশি পরিমাণে খেয়ে নেওয়ার জন্য তার পেট কামড়াচ্ছিল। আলভারেজ হোমিওপ্যাথি এক ডোজ ওষুধ দেওয়াতে মেয়েটির পেটের ব্যথা কমে গিয়েছিল। এরপর থেকে গ্রামে আলভারেজ এবং জিম কার্টারের খাতির বেড়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, আলভারেজ এবং জিম কার্টার যখন গ্রাম থেকে বিদায় নিবে, সেই সময় কাফির সর্দার তাদের কি দিয়েছিল? গ্রাম থেকে বিদায় নেবার সময় জিম কার্টার এবং আলভারেজ অনেক উপহার পেয়েছিল, কিন্তু তার মধ্যে একটি উপহার তাদের মন ছুঁয়ে গিয়েছিল, সেটি হলো সাদা পাথর। এই সাদা পাথরটি হলো হিরে, যেটি এই কাফির সর্দার তাদের উপহার দিয়েছিল। হীরার খনির প্রহরী বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, আফ্রিকায় প্রচুর হীরা ছড়িয়ে রয়েছে, কিন্তু সেই হীরার খনির একজন প্রহরী রয়েছে। সেই প্রহরী হলো বুনিপ, বা যাকে বলা হয় উপদেবতা। রিক্টার ভেল্স পর্বত কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্য আফ্রিকার একটি বিখ্যাত পর্বত শ্রেণী হলো এই রিক্টার ভেল্ট পর্বত। দুর্ভেদ্য বন জঙ্গলে পরিবৃত্ত এই পর্বত, যেখানে সহজে যাতায়াত করা যায় না। দেখো, ডিয়েগো আলভারেজকে আমরা প্রথমে বলেছিলাম শঙ্করকে, তারপর বললাম জিম কার্টারকে, এবার মনে করো ডিয়েগো আলভারেজ কে, সেটার উত্তর কি হবে দেখে নাও। ডিয়েগো আলভারেজ হলো একজন পর্তুগিজ অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক। সে আফ্রিকার জঙ্গলে এসেছিল খনির খোঁজে। সে তার ফর্সা ছিল প্রচন্ড, এবং সূর্যের রং তার গায়ের রংকে তামাটে করে দিয়েছিল, মানে সূর্যর এতটাই রশ্মি তার গায়ের রংকে তামাটে করে দিয়েছিল। তার যে দাড়িগুলো সেগুলো ব্রাউন কালার, মানে সোনালী কালার হয়ে গিয়েছিল। শঙ্কর এবং আলভারেজ যখন স্টিমার যাত্রা করেছিল, সেই স্টিমার যাত্রার সময় তাদের যাত্রার একটি বর্ণনা দাও, মানে সেই সময়কার যে ছবিটি রয়েছে সেই ছবিটির বর্ণনা দাও। কিসুমো থেকে একটা স্টিমার ছেড়েছিল, যে স্টিমারে শঙ্কররা উঠেছিল। এটি ছিল একটি ব্রিটিশ স্টিমার। এর পয়সা ছিল না বলে ওরা ডেকে ডেকে লোক ওঠাচ্ছিল সেই স্টিমারে। নিগ্রো ছেলেমেয়েরা সেই স্টিমারে গিয়ে উঠেছিল, সাথে নিগ্রো ছেলেমেয়েরা মুরগি বেঁধে বেঁধে সেই স্টিমারে নিয়ে যাচ্ছিল। ইউরোপীয় শিকারীটি কোথায় আশ্রয় নিয়েছিল? আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। শঙ্কর আলভারেজ প্রায় আফ্রিকার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সেখান থেকে এগুলো প্রশ্ন হচ্ছে। সেখানকার প্রশ্নটা এবার আরেকবার বলে দিচ্ছি। ইউরোপীয় শিকারীটি কোথায় আশ্রয় নিয়েছিল? ইউরোপীয় শিকারীটি মোয়াঞ্জা থেকে 30 মাইল দূরে একটি সরকারি ডাকবাংলোয় আশ্রয় নিয়েছিল। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একটি পর্তুগিজ তার কাছে এসে দাঁড়ালো। কোন স্টেশনের কথা এখানে বলা হয়েছে? তোমরা সবাই জানো এখানে কাবালো নামক একটি স্টেশনের কথা বলা হয়েছে। সেই পর্তুগিজটির নাম কি বলতো? সেই পর্তুগিজটির নাম হলো আলবুকার্ক। আলবুকার্কের চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, লম্বায় প্রায় ধরে নাও 7 ফুটের কাছাকাছি। শরীরের প্রতিটি মাংসপেশি গুণে নেওয়া যাবে, মানে এতটাই শক্ত সবল এবং পেশিবহুল ব্যক্তি তিনি ছিলেন। সেই পর্তুগিজটির সঙ্গে শঙ্করের খণ্ডযুদ্ধ বাঁধতে লেগেছিল কেন?
আসলে আলবুকার্ক যখন কাবালো স্টেশনে শঙ্কর নামলো তখন তাকে এসে বলেছিল, ইয়ং ম্যান, আমার সাথে পোকার খেলো। কিন্তু শঙ্কর জানতো পোকার খেলার নাম করে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার একটি চাল তৈরি করেছে আলবুকার্ক। তাই শঙ্কর সেই পোকার খেলতে রাজি হয়নি। তখন কথায় কথায় তাদের মধ্যে একটি খণ্ডযুদ্ধ লেগেছিল। তারপর মনে করো আলভারেজ এই যে আফ্রিকার বন জঙ্গলে যেসব জন্তু জানোয়ারের কথা বলেছিল, যেগুলির খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না, সেই সমস্ত জন্তু জানোয়ারের একটু পরিচয় যদি চায়, সেক্ষেত্রে কি লিখবে? আলভারেজ অনেক দিন ধরে হীরের খনির সন্ধান করছে, তো তাই এই হীরের খনির সন্ধান করতে গিয়ে আলভারেজ তার জীবনে প্রচুর জন্তু জানোয়ার দেখেছিল। দেখো, সেই জঙ্গলে এমন একটি শুয়োর রয়েছে যেই শুয়োর অন্যান্য শুয়োরদের থেকে প্রায় 3 গুণ লম্বা বা 3 গুণ বড়। তারপর ওকাপি নামে একটি জানোয়ার আছে, যে জানোয়ারটিকে প্রথম 1900 সালের দিকে দেখেছিল। তারপর যে বুনো শুয়োরটির কথা বললাম, মোজেস কাউলে সেই বুনো শুয়োরটির প্রথম সন্ধান পেয়েছিল। এছাড়াও রয়েছে বিখ্যাত রোডেশিয়ান মনস্টার। সেই রোডেশিয়ান মনস্টার বিভিন্ন প্রকার প্রাণীর এক একটার এক এক কোয়ালিটি দিয়ে তৈরি। মনে করো তার মাথাটা শুয়োরের মতো, গন্ডারের মতো তার শিং রয়েছে, গলাটা অজগর সাপের মতো লম্বা, এছাড়াও আঁশওয়ালা, দেহটা জলহস্তির মতো, আর লেজটা অনেকটা কুমিরের মতো। মানে সবগুলো মিলিয়ে একটা ডাইনোসরের মতো ছিল এই রোডেশিয়ান মনস্টার। স্থানীয় লোকেরা এই রোডেশিয়ান মনস্টারকে ডিঙ্গোনেক বলে ডাকে। এই ধরনের জন্তু জানোয়ারের কথা আলভারেজ শঙ্করকে বলেছিল। তারা সবাই চুপচাপ, মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। এখানে কাদের কথা বলা হয়েছে তাদের পরিচয় দাও। এখানে ধাড়ি ও মাদি কালোবাস বাঁদরদের কথা বলা হয়েছে। পুরুষ যে কালোবাস বাঁদরেরা থাকে, সেই পুরুষ কালোবাস বাঁদরদের দাড়ি, গোঁফ ইত্যাদি থাকে না, কিন্তু মহিলা যে কালোবাস বাঁদরগুলো রয়েছে তাদের 1 হাত পরিমাণ দাড়ি হয়। কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুবই তাৎপর্যপূর্ণ। কোন ম্যাপের কথা এখানে বলা হয়েছে? ম্যাপের নামটি তাৎপর্যপূর্ণ কেন? উত্তর দেখো, যে মানচিত্র বা ম্যাপের কথা এখানে বলা হয়েছে সেটি দক্ষিণ আফ্রিকার একটি মানচিত্র। নিশ্চিতভাবেই বলা যেতে পারে এই ম্যাপটি তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকার সাদা চামড়ার কিছু লোকজন। যে ম্যাপে যে নামটির কথা এখানে উল্লেখ করা আছে সেই নামটি হলো ওল্ডনীয় লেঙ্গাই। জুলু ভাষায় এই ওল্ডনীয় লেঙ্গাইকে বলা হয়ে থাকে অগ্নিদেবের শয্যা। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে সেই সময়কার সেই স্থানীয় বাসিন্দারা এখানে যে অগ্নিদেবের শয্যা বা এখানে যে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি রয়েছে সেটি তারা জানতেন। আমার সমস্ত কষ্ট সার্থক হলো। এখানে বক্তা কে? তার সমস্ত কষ্ট সার্থক হলো কেন? এখানে বক্তা হলো শঙ্কর। সে প্রণাম করেছিল রুদ্রদেবকে উদ্দেশ্য করে এবং তারপরেই সে এই কথাটি বলেছিল। রুদ্রদেব যেহেতু তার তাণ্ডব দেখবার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শঙ্কর রুদ্রদেবের প্রতি কৃতজ্ঞ এবং তার সমস্ত কষ্ট সার্থক হয়েছে বলে শঙ্কর মনে করেছিল। পর্তুগিজ ভাষায় আগ্নেয়গিরিকে কি নামে ডাকা হয় বা কি নাম বলা হয়? পর্তুগিজ ভাষায় আগ্নেয়গিরিকে বলা হয় সান্টা আনা গ্রাসিয়া ডা কার্ডোভা। তাহলে ওল্ডনীয় লেঙ্গাই শব্দের অর্থ কি? আমি একটু আগেই বললাম, ওল্ডনীয় লেঙ্গাই শব্দটির অর্থ হলো অগ্নিদেবের শয্যা। আলভারেজের মৃত্যু কিভাবে হয়েছিল সেটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। এটি অনেকটাই বড়, আমি খুবই সংক্ষেপে বলছি। দেখো, শঙ্কর এবং আলভারেজ যখন তাঁবুর ভেতরে ছিল, তারা তাঁবুর বাইরে একটি পায়ের শব্দ এবং নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিল। কিন্তু আলভারেজ এবং শঙ্কর যখন বাইরে গেল তখন তারা দেখতে পায় সেখানে কিছুই নেই। তার কিছুক্ষণ পরে, কিছু সময় পরে, শঙ্কর এবং আলভারেজ দিক নির্ণয় করতে পারছিল না। আলভারেজ তাল গাছের উপরে উঠে
সে মানে একটি বড় গাছের উপরে উঠে দিক নির্ণয়ের চেষ্টা করছিল এবং সেই সময় শঙ্কর তাঁবুতেই ছিল, তার কাছে ছিল বন্দুক এবং সেই সময় সে এরকম ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। তখন সে আলভারেজকে উদ্দেশ্য করে মারেনি, ওই পশুটাকে উদ্দেশ্য করে একটি গুলি ছুঁড়েছিল এবং তারপর আলভারেজ ভেবেছিল যে শঙ্করের হয়তো কোনো একটি বিপদ হয়েছে, তাই আলভারেজও সেখান থেকে একটি গুলি ছোড়ে এবং সেই পশুটি আলভারেজের দিকে এগিয়ে যায়। তারপরেই একটি গভীর আর্তনাদ বা চিৎকার আমরা শুনতে পাই এবং তারপরেই আলভারেজের ছিন্নভিন্ন দেহ শঙ্কর সেখান থেকে উদ্ধার করেছিল। যে দুটি ভয়ঙ্কর মরণাস্ত্রের কথা এইখানে লেখা আছে, সেই দুটি ভয়ঙ্কর মরণাস্ত্রের নাম কি? দেখো, যে দুটি ভয়ঙ্কর মরণাস্ত্রের কথা এখানে উল্লেখ রয়েছে, একটি হলো উইনচেস্টার এবং অন্যটি হলো ম্যানলিকার। শঙ্কর গুহাটির মধ্যে প্রবেশ করে যে বিপদের সম্মুখীন হয়েছিল সে বিপদটি নিজের ভাষায় লেখো। দেখো, শঙ্কর কৌতূহল বশতই মূলত সেই গুহাটির মধ্যে প্রবেশ করেছিল এবং সেই গুহাটির মধ্যে প্রবেশ করে শঙ্কর প্রথমেই দেখতে পায় গুহাটি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে, মানে তার দুটি মুখ সেখান থেকে বেরিয়েছে। শঙ্কর টর্চের আলো জ্বালিয়ে দেখেছিল সেইখানে যে ছাদটি রয়েছে সেই ছাদটি অপেক্ষাকৃত নিচু ছিল এবং সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের একটা স্তর পড়ে গিয়েছে এবং কিছু দূর গিয়ে সেই নদীটা, মানে যে নদীটা ছিল সেই নদীটা আরো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে সেই জায়গাটা অনেকটা ত্রিভুজাকৃতির মতো। এইভাবে ঘন্টা দুই এদিক ওদিক বিভিন্ন পথ ধরে শঙ্কর চলতে চলতে তারপর সম্পূর্ণভাবে সে দিকভ্রান্ত হয়ে গেছিল এবং এইভাবেই সে বিপদের সম্মুখীন হয়েছিল। সুতরাং অদৃষ্টের উপর ভর করা ছাড়া আর কোনো পথ নেই। দেখো, অদৃষ্ট বলতে কি বোঝো? অদৃষ্ট বলতে বোঝা হয়ে থাকে সাধারণত ভাগ্য, মানে ভাগ্যের উপর নির্ভর করে পথ চলা। শঙ্কর অদৃষ্টের উপর ভর করে কোথায় চলেছিল? শঙ্কর অদৃষ্টের উপর ভর করে কালাহারি মরুভূমিতে চলেছিল, কারণ এর আগে তার কালাহারি মরুভূমি বা যে কোনো মরুভূমিতে চলবার অভ্যাস একেবারেই ছিল না। তাছাড়াও ম্যাপ ভুল ছিল এবং তার কাছে যে কম্পাসটি ছিল সেই কম্পাসটিও কাজ করছিল না, তাই সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করেই তাকে চলতে হয়েছিল। কবজে কথার অর্থ কি? দেখো, কবজে কথার অর্থ হলো ক্ষুদ্র পাহাড়। এগুলি হলো গ্রানাইটের ছোট ছোট ঢিবি। ট্রান্সভাল ও রোডেশিয়ায় এদের বলা হয়ে থাকে কবজে। শঙ্কর যখন মরুভূমিতে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই গুহার মধ্যে সে একটি কঙ্কাল দেখতে পেয়েছিল। সেই কঙ্কালটি কার ছিল? সেই কঙ্কালটি ছিল গাত্তি বংশের সন্তান আত্তিলীয় গাত্তির এবং এই আত্তিলীয় গাত্তি একটি চিঠি লিখে বোতলের মধ্যে ভরে সেই ছিপিটি তার পাশেই রেখে দিয়েছিল এবং তার সৎকার শঙ্কর করেছিল এবং তার উপহার স্বরূপ শঙ্করকে 4-5টি হীরের টুকরো সে পায়ের তলে, মানে জুতোর নিচে সে উপহার দিয়ে গিয়েছিল। হঠাৎ এ জনহীন প্রান্তরে রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হলো। এখানে ওরা বলতে কারা বলতো? এখানে ওরা বলতে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করার জন্য যে দলটি এসেছিল সেই দলের ব্যক্তিদের কথা এখানে বলা হয়েছে। সবশেষে আমি একটা ছোট্ট প্রশ্ন বলছি, শঙ্করের কোন অ্যাডভেঞ্চারটিকে তোমার সবচেয়ে ভালো বলে মনে হয়? দেখো, এই আফ্রিকায় শঙ্কর তো প্রচুর অ্যাডভেঞ্চার করেছিল, কোন অ্যাডভেঞ্চারটিকে সবচেয়ে ভালো তোমার মনে হয়েছে বলো তো? যদি আমার ব্যক্তিগত আমি উত্তর দেই তাহলে হবে আমার 8ম অধ্যায়ের যে অ্যাডভেঞ্চার সেটি। দেখো, এই কারণেই আমি বললাম 8ম অধ্যায়, কারণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, এটা আমার ভালো লেগেছে। তোমরা যে কোনো অ্যাডভেঞ্চারই এখানে লিখতে পারো, তোমাদের এখানে মার্কস কম বেশি কোনোটাই হবে না, যে যেটা লিখবে তার সেটাই হবে সঠিক। কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা ভালো লেগেছে, কারণ সেখানে রুদ্রদেবের একটি তাণ্ডব আমরা দেখতে পাই, পশু পাখি জন্তু ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই, দৌড়ানোর একটা যে অ্যাডভেঞ্চার মানে কি, সেখানে দৌড় 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 এরকম একটা ব্যাপার দেখতে পাই। রাত্রে ধরো সেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে, হঠাৎ করে পাহাড়টি ফেটে বেরিয়ে চলে গেল কুলপিমালায়ের মতো, এই ধরনের যে বিভিন্ন অ্যাডভেঞ্চার। তাছাড়াও শঙ্কর যে রুদ্রদেবকে প্রণাম করে বলল আমার সমস্ত কষ্ট সার্থক হলো, এই ধরনের ব্যবহারগুলির জন্যই
আমার এই অধ্যায়টি বা এই অ্যাডভেঞ্চারটি ভীষণ ভালো লেগেছে। চাঁদের পাহাড় থেকে প্রচুর প্রশ্ন হয়, অজস্র, সারাদিন বললেও শেষ হবে না। এত কম সময়ের মধ্যে কি আর শেষ করা যায়? আমি দুটো একটি প্রশ্ন বলে এই ম্যারাথন ক্লাসটি চাঁদের পাহাড়ের এখানেই শেষ করলাম। এবার আমরা সামান্য জাম্বো নিয়ে আলোচনা করব। জাম্বোতে আমরা দেখতে পাই জাম্বো নামে যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি আনন্দবাবুর ছেলে, এবং এখানে নিশি এবং মাখনকে আমরা পেয়ে থাকি, যারা সাংবাদিক সেজে বা নিউজ রিপোর্টার সেজে এসেছিল জাম্বোদের পাড়ায় জাম্বোকে কিডন্যাপ করার জন্য। তারা কিন্তু খোঁজ খবর নিয়ে এসেছিল যে তারা জানতো যে আনন্দবাবু সেখানকার মানে এই তল্লাটের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তারা যদি জাম্বোকে কিডন্যাপ করতে পারে, আনন্দবাবুর হাত থেকে বা কাছ থেকে কিছু মুনাফা তারা করবেই, এবং তারা সেই বুদ্ধি খাটিয়েই তারা গাড়ি নিয়েও এসেছিল। কিন্তু জাম্বোর জাম্বো না জেনেই, মানে সে বুদ্ধি করে এটা করেনি, শয়তানি করেই বলতে পারো, সে গাড়ির চাকা খুলে দিয়েছিল। এবং জাম্বোকে যখন নিশি এবং মাখন বলেছিল যে আমরা মুম্বাইতে ফিল্মের শুটিং এর সাথে যুক্ত রয়েছি এবং আমরা এখানে একটি সিন খুঁজতে এসেছি, আমরা এখানে অনেক শুটিং করব, তো জাম্বোর আগাগোড়ায় যেহেতু নেশা ছিল, সে মুম্বাই গিয়ে অ্যাকশন হিরো হবে, তাই সে নিশি এবং মাখনের সাথে পাল্লা দিয়ে বলেছিল যে আমাকে তোমরা কিডন্যাপ করো এবং বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা চাও, তাহলেই সেই টাকা পয়সা দিয়ে আমরা মুম্বাই চলে যেতে পারবো এবং আমাদের স্বপ্ন সফল হবে। তারপর নিশি এবং মাখন তো সেটাই চাইতো বা সেটাই চেয়েছিল, এটা করাই তাদের স্বপ্ন ছিল, তো তারা তখন সেটি করে। কিন্তু আমরা দেখতে পাই হিতে বিপরীত হয়ে যায়। জাম্বোর অত্যাচার একে তো রয়েছেই, তার উপর আনন্দবাবু তাদের সাথে চাল খাটিয়েছিল। আনন্দবাবু ভজুদার মারফত খবর পেয়েই যায় যে নিশি এবং মাখন নামে যে ব্যক্তিটি তারা জাম্বোকে কিডন্যাপ করে সেই পুরাতন ভগ্ন বাড়িতেই রেখেছে, এবং তারপর আনন্দবাবুই সবকিছুর ব্যবস্থা করে দেয় যে জাম্বো সেখানে থাকলে খুব ভালো থাকবে, যেন সেরকম ব্যবস্থা করে দেয় রামলোচনের মাধ্যমে। প্রথমে তো রামলোচনকে দেখে তারা ভাবে যে এ বাবা, এটা তো ভূত চলে এসেছে, কিন্তু না, আদৌ সেটা ভূত ছিল না, আনন্দবাবুর প্রেরিত একজন দূত ছিল, যে একটি মিডিয়ার কাজ করত, মানে একটা মাধ্যমের কাজ করত। যথারীতি ভালোভাবে যখন ঘুম হয়ে যায়, সকাল হয়, তারা ভেবেছিল আনন্দবাবু হয়তোবা টাকা পয়সা নিয়ে তাদের কাছে আসবে, কিন্তু আনন্দবাবু টাকা পয়সা নিয়ে তো যায়নি, উল্টে আরো তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেক নিয়ে গেছিল। যেহেতু তিনি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, তাই স্কুলের পুয়ার ফান্ডে কিছু টাকা তাদের কাছ থেকে নিতে চেয়েছিল, 10,000 টাকা, এই জরিমানা বাবদ, যেহেতু তারা একটি অকাজ কুকাজ করেই বসেছে, কিন্তু তাদের কাছে তো অত টাকা ছিল না। পরিশেষে তারা 1,000 টাকা জরিমানা দিয়ে সেখান থেকে কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে পালিয়ে আসে। জাম্বোর চেহারার বর্ণনা দাও, মানে জাম্বোর যে চেহারা, সেই চেহারার বর্ণনা দাও। উত্তর দেখো, জাম্বোর বয়স 10 বছর, তার চুলগুলি ছিল কদম ছাট চুল, বেশ মোটাসোটা, বলবান, শক্ত সামর্থ্য তার চেহারা ছিল। জাম্বো পোশাক পরিচ্ছেদ ব্যবহার করত আধুনিক মানের, মানে আধুনিক চাকচিক্য ছিল তার পোশাকে। তার চেহারায় ছিল বর্তমানের ছাপ, তার মানে তার চেহারায় সম্পূর্ণ আধুনিকতার ছাপ ছিল, এবং তার স্বপ্ন ছিল সে মুম্বাইতে গিয়ে শুটিং এ কাজ করবে, তার মানে সে ফিল্মের হিরো হবে। আবার ফিল্মের হিরো কেমন? সে অ্যাকশন হিরো হবে। এটাই জাম্বোর পরিচয়। এ রোগের মলম কবে বেরুবে জানি না। এখানে কোন রোগের কথা বলা হয়েছে বলতো? এখানে জাম্বো টিভি বা বোকা বাক্সের প্রতি যে আকর্ষণ ছিল, সেই আকর্ষণকে আনন্দবাবু রোগ বলে অভিহিত করেছিলেন। যদি বলা হয় জাম্বো নাটকটির প্রতিপাদ্য বিষয় কি, তার মানে জাম্বো নাটকটিতে আমাদের নাট্যকার কি বোঝাতে চেয়েছেন, তখন সেক্ষেত্রে কি বলবে? এটা কিন্তু একটি ডিফিকাল্ট প্রশ্ন। জাম্বো নাটকটির প্রতিপাদ্য বিষয় কি? সেক্ষেত্রে উত্তর হবে, বর্তমানের সিনথেটিক সমাজে মিডিয়ার প্রচন্ড আক্রমণে একটি প্রজন্মের আচরণ ও মনস্তত্ত্বে কিভাবে তার প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটি মূলত নাট্যকার এই নাটকে দেখাতে চেয়েছেন। মায়ের প্রসাদী ফুল কে মাথায় ঠেকিয়েছিল? মায়ের প্রসাদী ফুল মাখন মাথায় ঠেকিয়েছিল। মাখন মায়ের
প্রসাদী ফুল মাথায় ঠেকিয়েছিল কেন? দেখো, মাখনের আর নিশির এটা প্রথম কিডন্যাপিং এর কাজ ছিল। তাদের আশা ছিল যে আনন্দবাবুর কাছ থেকে লক্ষখানেক টাকা সারা নিয়ে তারা একটি নতুন বিজনেস স্টার্ট করবে। তাই যেহেতু নতুন কাজ তারা শুরু করতে চেয়েছিল, এই জন্য মায়ের প্রসাদী ফুল তারা মাথায় ঠেকিয়েছিল। মানে তারা বলতে না, মাখন ঠেকিয়েছিল। পপাই সম্পর্কে জাম্বো কি বলেছিল এই নাটকে? পপাই হলো জাহাজের সেলর বা নাবিক। তার চেহারা সরু ডিগডিগে, মাথায় একটি হ্যাট রয়েছে এবং পপাইয়ের মুখে সবসময় থাকতো একটা পাইপ। সে স্পিনিচ খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সেই লিকলিকে চেহারাটা চক্কর খেয়ে গুলি ফুলিয়ে মহা শক্তিমান হয়ে উঠত। তারপর শুরু হয় তার সঙ্গে রাইভাল ব্লুটোর লড়াই। এটাই পপাই সম্পর্কে জাম্বো বলেছিল। জাম্বো কিভাবে নিশি ও মাখনকে তার কিডন্যাপিং এর কাজে সাহায্য করেছিল। দেখো, জাম্বো একটি ফিল্মের কথা বলেছিল নিশি এবং মাখনকে। সেই ফিল্মটির নাম ছিল রুক যা বেওকুফ। সেই রুক যা বেওকুফ দেখে জাম্বোর মাথায় সেই বুদ্ধিটা চলে এসেছে। তারা বলতে নিশি এবং মাখন যেন জাম্বোকে কিডন্যাপ করে একটি জায়গায় লুকিয়ে রাখে এবং তারপর আনন্দবাবুকে ফোন করে কিছু টাকা চায় এবং জাম্বো তার সাথে অভিনয় করে দিয়েছিল যে বাবা আমাকে বাঁচাও, এরা আমাকে অত্যাচার করছে। এই ধরনের বুদ্ধিটি জাম্বো এই রুক যা বেওকুফ সিনেমা থেকেই পেয়ে নিশি এবং মাখনকে দিয়েছিল। রাত কাটানোর জন্য নিশিরা কোথায় গিয়ে উঠেছিল? রাত কাটানোর জন্য নিশি এবং মাখন খেলার মাঠের পিছনে একটি ভগ্ন বাড়িতে গিয়ে উঠেছিল। দেখো, জাম্বো থেকেও প্রচুর প্রশ্ন হয়, কিন্তু আমি জাম্বো থেকে এর আগে প্রচুর প্রশ্ন বানিয়েছি, প্রচুর ভিডিও বানিয়েছি, তাই জাম্বো থেকে আমি আর নতুন করে কোনো প্রশ্ন করলাম না। এমনিতেই ম্যারাথন ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দাও। তোমাদের সামনেই পরীক্ষা, খুব ভালো হোক তোমাদের পরীক্ষা এবং কমিউনিকেশন রাখবে, বুঝলে? মাঝে মাঝে মেসেজ টেসেজ করবে। এই আমার তো চ্যানেল তোমরা আছোই, তোমরা বন্ধু বান্ধবকে একটু সাজেস্ট করো। চ্যানেলটি জানোই খুবই ছোট, নতুন খুলেছি। একটু তোমাদের হাত তোমরা বাড়িয়ে দাও, তাহলেই আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আজ তাহলে এটুকুই।